দিদি, দরজা তো লক করা রয়েছে। ও হয়তো এখানেই কোথাও আছেন আশেপাশে। কোনো ব্যাপার না, উনি আসার পরেই কথা বলবো। চলো। ও গুরুদেব এসেছেন? কখন এসেছেন জানতে পারিনি। আমি একটু আগেই এসেছি। পুরুষোত্তম বাবু, এই বাড়িতে কোনো একটা ব্যাপার নিয়ে ভিন্নমত হচ্ছে বলে মনে হচ্ছে। দেখুন গুরুদেব, বাড়িতে সেরকম ছোটখাটো কথা তো হয়েই থাকে, ওসব তেমন কিছু নয়। সেটা ছাড়াও পুরুষোত্তম বাবু, আমার অন্য কিছু মনে হচ্ছে। এই বাড়িতে কোনো নতুন বস্তু এনেছেন কি আপনি? হ্যাঁ গুরুদেব, অনলাইন থেকে একটা হার্ড ডিস্ক আমি কিনেছি। তার জন্য কোনো সমস্যা নেই বাবা, অন্য কোনো সমস্যা আছে। এইটা কখন এনেছেন? এইটা আমাদের একজন গিফট করেছে। কবে দিয়েছে এটা? এটা দিয়েছে 2 দিন মতো হবে। পুরুষোত্তম বাবু, এই আয়নাটা আগে বাইরে ফেলুন। এটা এখানে এই স্বামী, কারোর বাড়িতে এসে কি ব্যবহার করতে হয় সেই জ্ঞান নেই নাকি তোর? মুখে যা আসছে তাই বলবি নাকি? চুপচাপ আসবি আর চলে যাবি, সেটা না করে এটা সরান ওটা সরান এসব করছিস যে। বিলাসিনী, কি হয়েছে? কেন এই ধরনের কথা বলছো তুমি? কার সঙ্গে কথা বলছো সেটা ভুলে গেছো? দেখেছি, চুপ করো তো। এইসব ভণ্ড গুরুদের আমি অনেক দেখে নিয়েছি। আর তুমি আমাদের বিয়ে হওয়ার এত বছর পরেও একটাও গিফট দিয়েছো তুমি? কেউ একজন ভালোবেসে গিফট দিল আর একজন সাধু এসে বলবে সরিয়ে ফেলতে, সেটাকে সরিয়েই ফেলতে হবে। এই শুনুন, ওটাকে হাত লাগিয়ে দেখুন, আপনার হাত আমি কেটে ফেলে দেব। হে ভগবান! তুমি নিজের কাজটা সেরে বাড়ি যান। বিলাসিনী, চুপ করো, কি পাগলের মতো বকছো? এই তুমি একটু চুপ করো তো। এই ভণ্ড সাধু, তুই আমাদেরকে এইসব বলছিস? ওটা আমাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে পাওয়া গিফট। দেখ, প্রথমে এই পাখিদেরকে বল, ওদের আগে একটা ব্যবস্থা কর। আস্তে আস্তে এরা চড়াই থেকে বাজে পরিণত হচ্ছে। এখানে চলে এসেছে আমাদেরকে বলতে। তুমি চুপ করো। এইসব স্বামীদের কিভাবে বোঝাতে হয় আমি জানি। তুমি কেন কথা বলছো? চুপ করো। স্বামীজি, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। তুমি কেন হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইছো? বিলাসিনী, স্বামীজি, আমার স্ত্রী কোনোদিন এইভাবে কথা বলেনি। আজকে ওর
কি হয়েছে সেটা আমিও বুঝতে পারছি না। দয়া করে পুরুষোত্তম বাবু, দিন। কোনো ব্যাপার না, ছেড়ে দিন আপনি। আমি বললাম তো এই বাড়িতে কোনো একটা দোষ হয়েছে, ওর কথা শুনেই বুঝলাম। ওপরে ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি। ঠিক আছে গুরুদেব। দেবসেনা, ওই আয়না কোনোভাবেই বাড়িতে থাকতে দিস না, তুলে ফেলে দে, সাবধান। গাড়ি স্টার্ট করো। বল শালিনী। দেবসেনা, সেদিন প্রফেসর কৃপালিনী একটা গাছের ব্যাপারে বলেছিলেন, মনে আছে? ওই গাছের ডিটেলসটা পেয়ে গেছি। হ্যাঁ, ওয়াও, এবার আমরা ওই গাছের সাহায্যে শারদারণ্যে পৌঁছে যেতে পারবো। এই গাছটা দিয়ে যেতে পারবো তো রে? ইয়েস, নিশ্চয়ই। ওই গাছটা আমাদেরকে শুভ সংবাদ দিতে পারে। ওই গাছটা আমাদেরকে শুভ সংবাদ দিতে পারে। তোমার বাড়িকে, জননীকে, যেসব শত্রুগুলো এত রকম সমস্যায় ফেলছে, এই সবের উত্তর পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ শালিনী। কখন যাবো আমরা? খুব তাড়াতাড়ি। ইনফরমেশন কালেক্ট হওয়ার পর আমি তোকে আবার ফোন করছি। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখন এই মাকড়সার রাজা তোর গোলাম। এখন আপনি আমাকে যে কাজ করতে বলবেন আমি আপনার সেই কাজই করে দেব। মাকড়সা রাজা, কোথায় আছিস? এই মুহূর্তেই আমার সামনে প্রকট হ। কি করতে হবে গুরুদেব? আমাদের শত্রুর শেষ করতে হবে তোকে, আর সেই জন্যই তোর সাহায্য লাগবে। কিরকম সাহায্য লাগবে গুরুদেব? আমার ওই জননীর রক্ত লাগবে। ওইটা পেয়ে গেলেই আমি যেটা ভেবেছি সেটাকে পূর্ণ করতে পারবো। এই কার্য সমাধানের জন্যই তোকে আমি এখানে ডেকে এনেছি। যা, জননীর রক্ত নিয়ে আয়, যা। ঠিক আছে গুরুদেব।
শারুভা ম্যাম, আসুন আসুন। আসলে আপনার সঙ্গে দেখা করতে আউট হাউসে গেছিলাম আমরা। আপনি এসে ভালোই করেছেন। আউট হাউসটা ভালো লাগছে তো? তোমাদের আউট হাউসটা পেয়ে সত্যিই খুব ভালো হয়েছে। মানুষ মাত্রই তাই, সব কিছুর সাথে মানিয়ে নিতে হয়। এইসব থাক ম্যাডাম, প্রণব কিছু বলছিল নাকি? আপনি ওই মিররটা গিফট করেছেন সেই নিয়ে? কি বোকার মতন কাজ করেছি আমি। পুরুষোত্তম স্যার আর বিলাসিনী ম্যাডামের অ্যানিভার্সারির জন্য কেক এনে সেলিব্রেট করব বলে ভেবেছি। সব থাক, আপনি এই মিররটা কোথা থেকে কিনেছেন? মিররের কথা বলছো? মিররটা তো অ্যানিভার্সারির জন্য কেক আনতে গিয়েছিলাম, তখন আমার স্টুডেন্ট গিয়ে কিনে এনেছিল, আমি কিনিনি। স্টুডেন্টস? ওনার কাছ থেকে আপনি আমাকে ডিটেলস জেনে দিতে পারবেন যে কোথা থেকে কিনেছে? ইয়া শিওর। মোবাইল তো আনিনি, আউট হাউসে যাওয়ার পরে তোমায় কল করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা হয়েছে নাকি? না, সেরকম কিছু না। আয়নার পেছনে ওই পারদ বলে কিছু ছিল না, শুধু কাঁচটা ছিল। আই এম রিয়েলি সরি। আমি একবার দেখছি। হ্যাঁ দেবসেনা, আমি যেটা দিয়েছিলাম এটা তো সেটা মনে হচ্ছে না। কি সমস্যা হয়েছে বলো তো? সমস্যা তো আসতেই পারতো। হ্যাঁ, মানে আয়নাতে মুখ দেখতে গেলে মুখ দেখা যেত না, শুধু দেওয়ালটা দেখা যেত পেছনে। আই এম ভেরি সরি, এখনই নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করিয়ে আনছি। না না, ঠাকুরের দয়ায় কোনো ক্ষতি কিছু হয়নি। আপনি এত ভালোবেসে আমাদের জন্য এনেছেন, সেটা ফিরিয়ে দেওয়া যায় নাকি কখনো? আমি নিজেই ঠিক করে নেব, ছাড়ুন, কোনো ব্যাপার না। ম্যাডাম, আপনি আপনার স্টুডেন্টের কাছ থেকে দোকানের অ্যাড্রেসটা আমাকে এনে দিতে পারবেন তো? শিওর, একদম। আউট হাউসে গিয়েই তোমায় কল করে নিচ্ছি, ঠিক আছে? আসছি। হ্যাঁ, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন? আমার চেষ্টা আবার ব্যর্থ হলো, কিন্তু আমি কিছুতেই ছাড়বো না।
কোনো না কোনো দিন আমার চেষ্টা সফল হবে। যে কোনো উপায়েই হোক না কেন আমি আমার লক্ষ্যে পৌঁছবই। ওই বিশ্বাস আমাদের আছে ম্যাডাম, কিন্তু ওই গুরুদেব। আমি জানি গুরুদেবের আমার প্রতি ভরসা চলে গেছে, কিন্তু আমি কি করব? সব কপাল আমার। কত চেষ্টা করছি আমি, কিন্তু বারবার হেরে যাচ্ছি। আপনি অত সহজে হার মেনে নেবেন না, আমরা ভালো করেই জানি। এই বাড়িতে কোনো একটা শক্তি আপনাকে আটকাচ্ছে, সেই জন্য আপনার সমস্ত কাজ এখানে বিফল হয়ে যাচ্ছে ম্যাডাম। জানি প্রথমে ওর শক্তিকে আমার বশে আনতে হবে। এই শোভা যা বলে তা করে দেখায়, একদিন আমি জিতবই। দেবসেনা বাড়ির আয়না সরিয়েছে তো কি হয়েছে? আমি অন্য রূপ ধরে ওই বাড়িতে প্রবেশ করব। আমার লক্ষ্যে আমি পৌঁছবই। বাবা, এতক্ষণ নিশ্চয়ই ওই মাকড়সা আমার ওকে দেওয়া কাজটা নিশ্চয়ই করে ফেলেছে বাবা। হ্যাঁ পুত্র, যদি তোর পাঠানো মাকড়সা কাজটা করে ফেলতে পারে তাহলে জননীর রক্ত নিয়ে আসতে পারবে। হ্যাঁ বাবা, এবার ঠিক তাই হবে। ওই রক্ত দিয়ে তোমার শরীর আবার আগের মতন করব, আর আমি ওই নাগমণিকে নিজের বশে করে ফেলবো। যদি তোর পাঠানো মাকড়সা কাজটা করে ফেলতে পারে তাহলে জননীর রক্ত নিয়ে আসতে পারবে। হ্যাঁ বাবা, এবার ঠিক তাই হবে। ওই রক্ত দিয়ে তোমার শরীর আবার আগের মতন করব, আর আমি ওই নাগমণিকে নিজের বশে করে ফেলবো। পুত্র, না জিতেই আগে এত আনন্দ করার কিছু নেই। আগে জেত, তারপরে আনন্দ করিস। আগে তোর মাকড়সাকে কাজ করে ফিরে আসতে দে। ঠিক বলেছো বাবা, আমরা আজকে নিশ্চয়ই খুশির খবর শুনতে পাবো। এতক্ষণ নিশ্চয়ই ওই মাকড়সা তার কাজ শেষ করে ফেলবে, তারপরই আমাদের কাছে ফিরে আসবে। হ্যাঁ, বাবা, কি বাবা এটা? আমরা কি এবার আবারও হেরে গেলাম বাবা? পুত্র, উত্তেজিত হোস না, মাথা ঠান্ডা কর। এই মাকড়সা, আমি তোকে পরাজিত করে তোর মধ্যে কতটা শক্তি আছে সেটা জানার পরই তোকে আমাদের ওই কাজটা করার জন্য পাঠালাম। তোর ওই শক্তির উপরে আমি কতটা বিশ্বাস করেছিলাম, কিন্তু ওই শক্তির সামনে তোর শক্তি তো কিছুই নয়, এখন সেটা বুঝতে পারছি। তোকে আমার দেওয়া কাজ করতে বিফল হয়েছিস তুই। তোর বাঁচার আর কোনো অধিকার নেই। বাবা, এরকম কেন হচ্ছে? আমরা যে কোনো কাজে হাত দিলেই সেখানে সফল হচ্ছি না কেন বাবা? এভাবেই চললে আমার মনোবাসনা কিন্তু পূর্ণ হবে না বাবা। পুত্র, শান্ত হ, চিন্তা করাটা ছাড়। আমরা এসেছি এই সারদা অরণ্যে। ওই বাড়িতে থাকা শক্তির থেকেও প্রভাবশালী শক্তি এখানে আছে। তুই একটু ধৈর্য ধরে ভাব, তাহলেই পেয়ে যাবি ওই শক্তিকে বিনাশ করার উপায়। না বাবা, এত সব দেখার পরে আর আমার কোনো রকম শক্তির উপরে ভরসা নেই। আমার তো এখন মনে হচ্ছে যে রাস্তায় এসেছি সেটাই ভুল। প্রথমে ওই মহাযোগীর কাছে গিয়ে ওনার ওই বইটা সংগ্রহ করে আমাদের কাজটা পূর্ণ করার চেষ্টা করলাম, সেখানেও আমরা জয়ের মুখ দেখলাম না। তারপর ওই শোভার মতো একজন বলিষ্ঠ শক্তি সৃষ্টি করেও আমাদের কোনো লাভ হলো না বাবা। এখন এই সারদা অরণ্য, আমার এটার উপরেও কোনো বিশ্বাস নেই বাবা। পুত্র, আমরা যা করছি তাতে বিশ্বাসের প্রয়োজন, তার সাথে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা না করলে কোনো কাজই হবে না। আমি যেটা বলছি সেটা শোন। আগে এখান দিয়ে এগিয়ে চল, তারপরে যে শক্তির প্রয়োজন সেটাই আমরা পেয়ে যাব। বুঝলি তুই? ঠিক আছে বাবা, তোমার কথাটা আমি শুনবো তোমার কথা। আমি এগিয়ে যাচ্ছি। যে কোনোভাবেই গুরুদেবকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত, সেটাই ভালো হবে।
জননী বলো মা। গুরুদেব, আসলে কি হলো মা, ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব, ভালোই আছি, কিন্তু কাল রাত্রে এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখে আমার ভীষণ ভয় করলো, কিন্তু তারপর কি হলো আমি জানি না। সকালে ঘুম থেকে উঠে আর কিছুই দেখতে পেলাম না। দেখো মা, মাকড়সা গায়ে পড়লে নতুন পোশাক হবে বলে কথিত আছে, এইটার জন্য চিন্তা করো না। দেখো, তাতে যদি তোমার মনে শান্তি না আসে, মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে গুরুদেব। ঠিক আছে মা। এইটা কোনো দুষ্ট শক্তির আক্রমণ বলে মনে হচ্ছে, সে কথা বললে ও ভয় পেয়ে যাবে। যাই হোক, ওকে জানতে দেওয়া যাবে না, আমাকে সতর্ক থাকতে হবে। বাবু এই নিন। হ্যাঁ, এই আপনারা কে? কাকে জিজ্ঞাসা করে ভেতরে এসেছেন? কি চাই আপনাদের? এই দেখ, একটা ছোট্ট বাচ্চা আমাকে প্রশ্ন করছে। কেন হাসছো তোমরা? আমার প্রশ্নের উত্তর দাও। কি চাই তোমাদের? হ্যাঁ, প্রশ্নের উত্তর চাইছিস? এই নে তোর উত্তর। এখানে গুন্ডামি করতে এসেছো? দাঁড়াও 1 মিনিট। এই, পুলিশ স্টেশনে ফোন করতে চাস? এই এরিয়ার পুলিশ স্টেশনের নাম্বার নে, ধর, ফোন কর। ও, আমায় ভয় দেখানো হচ্ছে। মম, এই কি দেখছিস? মার ওকে। মার মার, ছাড়বি না ওকে। পুলিশ স্টেশনে ফোন করতে চাস? কত মারছো কেন? তোমরা কে? আপনারা কেন মারছেন ওদের? জানি না ড্যাড, জিজ্ঞেস করতে গেলাম আমায় মারছে। গুরু, এর কথাই বলছিলে নাকি? আরে কি বলছিস কি তুই? এনাকে দেখতে আমাদের বিরাটদার লাভারের মতো লাগছে না? ওর মায়ের মতো দেখাচ্ছে ওনাকে। দেখুন, এইভাবে ফালতু ঝামেলা করবেন না। কি চাই আপনাদের বলুন। বিরাটদাকে বশ করবার চেষ্টা করছে যে ওই মেয়েটাকে লাগবে আমাদের। যাও ওকে নিয়ে এসো। ও, ওকে চাই? ও বাড়িতে নেই। ও যতক্ষণ না আসছে আমরা এখান থেকে যাব না। দেখছো তো, দেখো, তোমার ওই আদরের মেয়ের জন্য এইসব গুন্ডাদের হাতে আমার ছেলেকে মার খেতে হলো। চুপ করে থাকো তুমি। কি চুপ করবো গো? ওর জন্য আমাদের এইসব সহ্য করতে হবে? কোথায় গিয়েছে কে জানে। আঙ্কেল, এরা সবাই কে? আয় মা, আয়। এরা তোদেরকে খুঁজতে এসেছে, ওদের জিজ্ঞাসা কর। তোমার নামে কি জননী? হ্যাঁ। মেয়ে বলে এখনো কথা বলতে পারছিস? তুই যদি একটা ছেলে হতি আর আমাদের কোনো মেয়ের সঙ্গে লাভ করতি, তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে দিতাম। এরপরে যদি 5 বার ইচ্ছে থাকে আমাদের বিরাটদার সাথে দেখা করা আর কথা বলা, সব বন্ধ করে দে। বিরাটদা নিজেও যদি আসে তাহলেও তুই ওর সঙ্গে কোনো কথা বলবি না, বুঝেছিস? আর যদি না বুঝতে পারিস, তাহলে অ্যাসিড দিয়ে ওই মুখের ডিজাইন পাল্টে দেব।
সাবধান, এই চল। হ্যাঁ ম্যাডাম, কি হলো ওখানে? ভালো করে বুঝিয়ে দিয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এখন ওখান থেকে বেরো। ওকে, বাই ম্যাডাম। এই চল। এটা কোনো সাধারণ চক্র নয়। বল, এই চক্রের বৈশিষ্ট্য কি? ঠিক উত্তর দিলে এগিয়ে যেতে পারবি, আর ভুল উত্তর দিলে তোর মাথার টুকরো টুকরো হয়ে যাবে। বুঝলি পুত্র, এটা 12টা রাশির চক্র। এটা হলো সেই দ্বাদশ রাশিগণ। প্রত্যেক জীবজন্তুর জন্ম মৃত্যুর সূত্রধর হলো এটা। ব্রহ্মের লেখাকে নিষ্ঠুরভাবে পালন করে যারা, তারা আর বাকি নিষ্ঠাবান সেবকগুলো। প্রত্যেকটা মানুষের জন্মের সঙ্গে সঙ্গে তাদের নিজ নিজ নক্ষত্রগুলোকে এই রাশির মাধ্যমেই আমাকে জানতে হবে। বেশ বেশ, প্রথম উত্তর ঠিকই দিয়েছিস। এখন তোর দৃঢ়তা দেখতে চাই। তোর অস্ত্রগুলোকে এইদিকে ছোড়। তোর অস্ত্র যেন এই চক্রতে থাকা রাশিগুলোকে লক্ষ্যভেদ করে। যার ওপর তোর অস্ত্র লাগবে সেই জীবের সঙ্গে তোকে লড়াই করে জিততে হবে। যদি জিততে না পারিস, ওই জীব তোকে টুকরো টুকরো করে ফেলবে। পুত্র, এটাই হলো তোর প্রথম অস্ত্র। এই মেষের সাথে প্রথমে যুদ্ধ কর। ওর সাথে জিততে পারলে আমরা কোন পথে যাব সেটা বুঝতে পারবো। ঠিক আছে বাবা। এই মেষ, এখন তুই আমাদের বশে। বাবা, এই মেষ আমাদের বশে, দেখতে থাকো। এটাকে বিভিন্ন রকম অস্ত্র বানিয়ে ব্যবহার করব। এই মেষ, এরপর তোর কাজ হলো শুধু গিয়ে ওই জননীর রক্তটা নিয়ে আসা। যা।
জননী, কি হলো মা? পড়ে গেলে কি করে? কি হয়েছে আপনার? ওই ছাগলটা আমায় তাড়া করেছিল। ওখানে বসে আছে। আরে ওই তো বসে আছে। তোমার কোথাও লাগেনি তো মা? না। ভীমা, হ্যাঁ মালিক। চল তো দেখি কি হয়েছে। এখানে এলো কি করে? আমরা পুজো দিতে যাচ্ছিলাম স্যার, তখন আমাদের হাত থেকে পালিয়ে এসেছে স্যার, ক্ষমা করে দিন স্যার। দেরি হলে আমার মেয়েকে গুঁতিয়ে দিত। ঠিক আছে স্যার, এই ধর এটাকে। চল চল চল। ঠিক করে ধর, যেন পালিয়ে না যায় আবার। আমার এই পুরো ব্যাপারটা দেখে অন্য কিছু মনে হচ্ছে। এই ছাগলটা যেভাবে দৌড়লো অত লোকের সামনে থেকে, ও ঠিক পালিয়ে গিয়ে এই বাড়ির গেটের ভেতর দিয়ে জননীকে তাড়া করলো। এটা আমার কারোর একটা প্ল্যান বলে মনে হচ্ছে। আমাদের গুরুদেব এই সব কিছু করেননি তো? জিজ্ঞাসা করতে হবে। বাবা, এবারও তো আমরা সেই হারের মুখ দেখলাম। এসবের আসল কারণ কি? এই পরাজয় মন খারাপ করিস না, হারই জেতার পথ তৈরি করে দেয়। চলার পথে পরাজয় আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে, সেই শিক্ষা থেকে জ্ঞান অর্জন করতে হয়। এটা শুধুমাত্র ছোট হার, এর জন্য পিছিয়ে যেতে নেই। এই কথাটা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি বাবা। আমি এই সবের জন্য কষ্ট পাওয়ার লোক নই। আমার লক্ষ্যটা আমি পূর্ণ করেই ছাড়বো।
জননী, আমি তো আপনাকে সেই দিনই বলেছিলাম আমার সাথে আর কথা বলার চেষ্টা করবেন না। আমি এখনো তোমার স্পষ্ট উত্তর পাইনি। আমি তো আপনাকে বলেছিলাম সেদিন আমায় কিছু জিজ্ঞেস করবেন না। সরি, ওটা তোমার ভুল নয়। আমার মাই না জেনে বুঝে ওরকম একটা ভুল করেছিল, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি তো সেই ভুলটা করিনি। তাই তোমার উত্তর আমার চাই। তোমার দিদি দেবসেনাও আমাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি জানি তোমার সেই এক চিন্তা ভাবনা নেই। তাই তোমার উত্তর না পেয়ে আমি এখান থেকে যাব না। তোমার উত্তর আমার চাই। সেগুলোই আমার উত্তর। মিথ্যে। আমার চোখে চোখ রেখে এই কথাগুলো বলতে পারবে? তুমি মিথ্যে কথা বলছো। কাকে ঠকানোর চেষ্টা করছো তুমি? তোমার নিজের ভাবনা চিন্তা তুমি অন্যদের কারণে চেপে রাখছো। তুমি নিজের মুখে তোমার আসল ফিলিং এর ব্যাপারে না বললে ভেবেছিলে আমি কিছুই বুঝবো না। আমি কি ফিল করছি সেটা আমার মা জানতে পেরে গেছে, আর তুমি কি ফিল করছো সেটা তোমার দিদি জানে। সেই জন্যই ওরা দুজনে আমাদের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করছে। দেখো, আমাদের ফিউচার নিয়ে তো আমরা ভাববো, কারুর সাপোর্টের দরকার নেই আমাদের। দেখুন বিরাট, আপনি আমার ব্যাপারে কিছু জানেন না, কিন্তু আমার পরিবারের সবার সাথে থাকলেই আমি খুশি। আমি ছোটবেলা থেকে কাউকে না পেয়ে বড় হয়েছি। আমার বাবা, মা, দিদি, বোন কেউ নেই ভেবেছিলাম, কিন্তু এখন আমি সবাইকে পেয়েছি। ওদেরকে পাওয়ার পর আমি অনেক খুশিতে আছি। আমার জীবনে ওদের গুরুত্ব কতটা সেটা আমি বুঝতে পেরেছি। আপনি জীবনে সব সহজেই পেয়েছেন, সেজন্য এসব কিছুর মূল্য আপনি বোঝেন না। ছোট থেকে যারা কাউকে পায় না, তারা যখন সবাইকে পায় তার যে কি আনন্দ, সেটা আপনি কখনো বুঝবেন না। তার মানে সারা জীবন ওদের কথায় চলতে হবে আমাদের? আমাদের নিজেদের কোনো জীবন হবে না? না, ওদেরকে ছেড়ে আমি নিজের জীবনের কথা ভাবতেও পারি না। আমার ওরম জীবন লাগবে না। জননী, তুমি ভুল বুঝছো। প্লিজ দেখুন, আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে দয়া করে আমার পরিবারের থেকে দূরে করবেন না। তার মানে তুমি কোনোদিন বিয়ে করবে না? আমায় যারা ভালোবেসে গ্রহণ করবে, আমি এমন বাড়িতেই যাওয়ার চেষ্টা করব যে বাড়িতে আমায় কেউ পছন্দ করবে না। প্লিজ, আমি সেখানে যেতে পারবো না। শাশুড়ির মধ্যে যাতে নিজের মাকে পাই, আমি শুধুমাত্র তেমন কোনো বাড়িতেই যাব। প্লিজ, আপনি আমার পেছনে আর আসবেন না। শালিনী, এই গাছটাই তো? তুই নিশ্চিত হয়ে বলছিস? হ্যাঁ দেবসেনা, এই গাছটাই। প্রফেসর কৃপালিনী স্যার বলেছেন মানে এটাই শেষ কথা। উনি রিসার্চ করে অ্যাড্রেসটা বললেন বলে আমি তোকে ফোন করে ব্যাপারটা জানালাম, তাই তো আমরা দুজন এখানে এলাম। তাহলে ওই সারদা ভিনা কোথায় আছে শালিনী? আমাদের আরো তাড়াতাড়ি করতে হবে, ওই সারদা অরণ্যে ঢুকতে হবে তো। জরুরি, এই ফুচকা ট্রিটটা কিসের জন্য জানো? কেন? সরি বলার জন্য।
সেদিন আমি অমন কেন করেছি জানি না, তোমাকে আর দেবসেনাকে অনেক বকেছি। আই এম এক্সট্রিমলি সরি। প্রণব এই কথাগুলো আমাকে আগেও জানিয়েছে জননী। দেখ, যা হবার তো হয়ে গেছে, আমরা তো সবাই ফ্রেন্ডস, লেটস ফরগেট ইট। প্রণব, এরম জায়গায় ফুচকা খাওয়ার মজাই আলাদা। এই সময় এইসব কথা বলছিস কেন? আর সত্যি বলতে আমার আর দিদি তোর উপর আর কোনো রাগ নেই। ঠিক আছে, ওকে। আরে এসব বাদ দে, এনজয় কর। জননী, ওখানে দেবসেনা দাঁড়িয়ে আছে না?